নমস্কার। তাপসের কথকতায় সকলকে স্বাগত। আগস্ট মাস স্বাধীনতার মাস। এই উপলক্ষে পাঠ করব অগ্নিযুগের বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই নির্বাসিতের আত্মকথা। ১৯০৮ সালের আলিপুর বোমার মামলার সূত্রে যুগান্তর দলের অনেকেরই আন্দামানের ভয়ঙ্কর সেলুলার জেলে কারাবাস হয়। উপেন্দ্রনাথ তাঁদেরই একজন। তাঁদের কারাবাসের আনুপূর্বিক কাহিনী ও ইতিহাস বিধৃত হয়েছে এই গ্রন্থে। রবীন্দ্রনাথ থেকে সৈয়দ মুজতবা আলী পর্যন্ত অনেকেই প্রশংসা করেছেন এই বইয়ের। ১২টি পরিচ্ছেদে সমাপ্ত হয়েছে এই বই। গত পর্বে শুনেছিলাম দ্বিতীয় পরিচ্ছেদ। আজ শুনব নির্বাসিতের আত্মকথা, তৃতীয় পরিচ্ছেদ। বাড়িনের চিঠি পাইয়াই তল্পিতল্পা গুছাইয়া রওনা হইলাম। তল্পির মধ্যে লোটা কম্বল আর তলপার মধ্যে একগাছা মোটা লাঠি, সুতরাং বেশি দেরি হইবার কোনো কারণ ছিল না। বাগানে ফিরিয়া আসিয়া দেখিলাম একেবারে সাজো সাজো রব পুড়িয়া গিয়াছে। যে সমস্ত নূতন ছেলে আসিয়া জুটিয়াছে, উল্লাসকর তাহাদের মধ্যে একজন। প্রেসিডেন্সি কলেজের রাসেল সাহেব বাঙালির ছেলেদের গালি দিয়াছিল বলিয়া উল্লাসকর এক পাটি ছেঁড়া চটি জুতা বগলে পুরিয়া কলেজে লইয়া যায় এবং রাসেল সাহেবের পিঠে তাহা সজোরে বকশিস দিয়া কলেজের মুখদর্শন বন্ধ করিয়া দেয়। তাহার পর কিছুদিন বোম্বাইয়ের ইঞ্জিনিয়ারিং কলেজ ঘুরিয়া আসিয়া দেশ গরম হওয়ার সঙ্গে সঙ্গে বাগানে আসিয়া পৌঁছিয়াছে। সে সময় কিংসফোর্ড সাহেব একে একে সব স্বদেশী কাগজওয়ালাদের জেলে পুরিতেছেন। পুলিশের হাতে একতরফা মার খাইয়া দেশশুদ্ধ লোক হাঁফাইয়া উঠিয়াছে। যাহার কাছে যাও সেই বলে, না এ আর চলে না, কবেটার মাথা উড়িয়ে দিতেই হবে। তথাস্তু। পরামর্শ করিয়া স্থির হইল, যখন সাহেবদের মধ্যে অ্যান্ড্রু ফ্রেজারের মাথাটাই সবচেয়ে বড়, তখন তাহারই মুন্ডুপাতের ব্যবস্থা আগে করা দরকার। কিন্তু লাট সাহেবের মাথার নাগাল পাওয়া তো সোজা কথা নয়। ডিনামাইট কার্ট্রিজ লাট সাহেবের গাড়ির তলায় রাখিয়া দিলে কাজ চলিতে পারে কিনা তাহা পরীক্ষার জন্য চন্দননগর স্টেশনের কাছাকাছি রেলের উপর গোটা কয়েক ডিনামাইট কার্ট্রিজ রাখিয়া দেওয়া হইল। কিন্তু উড়া তো দূরের কথা, ট্রেনখানা একটুও হেলিল না। সুতরাং শুধু কার্ট্রিজ ফাটার গোটা দুই ফটফট আওয়াজ শূন্যে মিশাইয়া গেল। লাট সাহেবের একটু ঘুমের ব্যাঘাত পর্যন্ত হইল না। দিন কতক পরে শোনা গেল যে লাট সাহেব রাঁচি না কোথা হইতে কলিকাতায় স্পেশাল ট্রেনে ফিরিতেছেন। মেদিনীপুরে গিয়া নারায়ণগড় স্টেশনের কাছে ঘাঁটি আগলানো হইল। বোমাবিদ্যার যিনি পণ্ডিত, তিনি পরামর্শ দিলেন যে রেলের জোরের মুখের নিচে মাটির মধ্যে যেন বোমাটা পুঁতিয়া রাখা হয়। তাহার পর সময় মতো তাহাতে স্লোড ফিউজ লাগাইয়া আগুন ধরাইয়া দিলেই কার্যোদ্ধার হইবে। কিন্তু লাট সাহেবের এমনই অদৃষ্টের জোর যে বোমা পুঁতিবার দিন আমাদের ওস্তাদজি পড়িলেন জ্বরে, আর যাহারা কেল্লাফতে করিতে ছুটিলেন তাহারা একেবারে ও রসে বঞ্চিত গোবিন্দ দাস। কাজেই বোমাও ফাটিল, রেলও বাঁকিল, কিন্তু গাড়ি উড়িল না। তবে ইঞ্জিনখানা নাকি জখম হইয়াছিল এবং খড়গপুর স্টেশন হইতে আর একটা ইঞ্জিন লইয়া গিয়া লাট সাহেবের স্পেশালকে টানিয়া আনিতে হয়। এই গাড়ি ভাঙা পর্ব সাঙ্গ হইবার পর চারিদিকে গুজব রটিয়া গেল যে রুশিয়া হইতে এদেশে নিহিলিস্টের আমদানি হইয়াছে। একদিন আমার আত্মীয় একজন বৃদ্ধ সরকারি কর্মচারীর মুখে শুনিলাম যে তিনি বিশ্বস্ত সূত্রে জানিতে পারিয়াছেন যে ইউরোপ হইতে এদেশে নিহিলিস্টরা আসিয়াছে। ওই নিহিলিস্ট দলের একজন যে তাহার সম্মুখে বসিয়া নিতান্ত ভালো মানুষটির মতো চা খাইতেছে, এই কথা জানিতে পারিলে বৃদ্ধ কি করিতেন কে জানে। যাই হোক, পুলিশের কর্তারা গাড়ি ভাঙার আসামি ধরিবার জন্য ৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা করিয়া দিলেন। সুতরাং আসামিরও অভাব হইল না। জনকত রেলের কুলিকে ধরিয়া চালান করা হইল। তাহারা নাকি পুলিশের কাছে আপনাদের অপরাধ স্বীকার করিল। জজ সাহেবের বিচারে তাহাদের কাহারও ৫,
কাহারও বা 10 বৎসর দ্বীপান্তরের হুকুম হইল। পুলিশের রিপোর্টের উপর নির্ভর করিয়া যখন আজকাল লোককে বিনা বিচারে অন্তরীণে রাখা হয়, আর লাট সাহেব হইতে আরম্ভ করিয়া সরকারি পেয়াদা পর্যন্ত পুলিশকে নির্ভুল প্রতিপন্ন করিবার জন্য একেবারে পঞ্চমুখে বক্তৃতা জুড়িয়া দেন, তখন ওই নারায়ণগড়ের ব্যাপার মনে করিয়া আমাদের হাসিও পায়, কান্নাও আসে। এই সময় পুলিশের ঘোরাঘুরি একটু বাড়িয়াছে দেখিয়া আমাদের মনে হইল যে কিছুদিনের জন্য বাগানে বেশি ছেলে রাখিয়া কাজ নাই। উল্লাস প্রভৃতি আমরা 4-5 জন দেশটা একটু ঘুরিয়া দেখিবার জন্য বাগান হইতে বাহির হইয়া পড়িলাম। কলিকাতা হইতে গয়া দিয়া বাঁকিপুরে পৌঁছিবার পর একদল উদাসী সম্প্রদায়ের পাঞ্জাবি সাধুর সহিত মিশিবার সুবিধা হইয়া গেল। গুরু নানকের প্রথম পুত্র শ্রীচাঁদ এই সম্প্রদায়ের স্থাপয়িতা। ইহাদের মাথায় লম্বা লম্বা জটা, গায়ে ছাই মাখা, কোমরে একটু কম্বলের টুকরা পিতলের শিকল দিয়া আঁটা, গাঁজার কলিকা অষ্টপ্রহর সকলকার হাতে হাতেই ঘুরিতেছে। যাহারা ইহাদের দলপতি, দেখিলাম 108 ছিলিম গাঁজা না খাইলে তাহাদের মুখ দিয়া কথাই বাহির হয় না। তামাকু সেবাও ইহারা করিয়া থাকেন, তবে তাহাও এমনই প্রচণ্ড যে তাহাতে এক টান মারিলেই আমাদের মতো পার্থিব জীবের মাথা ঘুরিয়া পড়িয়া যাইতে হয়। গাঁজা ও তামাকের এই সদ্ব্যবহার দেখিয়াই বোধ হয় গুরু গোবিন্দ সিং শিখদের মধ্যে গাঁজা এবং তামাক খাওয়া রহিত করিয়া দিয়া যান। সাধুদের দলে একটি 10-12 বৎসরের আর একটি 15-16 বৎসরের বাচ্চা সাধু দেখিলাম। আমাদের দেশের শৌখিন ছেলেরা যেমন কামাইয়া গোঁফ তোলে, ইহারাও তেমনি চাঁচোর কেশে আটা লাগাইয়া জটা বানায়। সংসারটা যে মরীচিকা, তা ইহারা এত অল্প বয়সে কি করিয়া আবিষ্কার করিয়া ফেলিল জানিবার জন্য আমার বড় কৌতূহল হইল। শেষে জানিলাম যে ইহারা গরিবের ছেলে। সাধু হইলে পেট ভরিয়া খাইতে পাইবে বলিয়া ইহাদের মা বাপ ইহাদের সাধুর দলে ভর্তি করিয়া দিয়াছে। সাধুরা ভোরবেলা উঠিয়া স্নান করে, অর্থাৎ মাথা ছাড়া আর সর্বাঙ্গ ধুইয়া ফেলে। 10-12 দিন অন্তর জটা এলাইয়া একবার মাথা ধুইবার পালা আসে। মেয়েদের খোঁপা বাঁধার চেয়ে ইহাদের জটা বাঁধা আরো জটিল ব্যাপার। পাকের পর পাক রাখিয়া চুলের গুছি দিয়া আঁটিয়া কেমন করিয়া সাজাইলে জটাগুলি বেশ চূড়ার মতো মানানসই দেখায়, তাহা ঠিক করা একটা দস্তুর মতো ললিত শিল্পকলা। সকালবেলা স্নানের পর ধুনি জ্বালিয়া সকলে গায়ে ছাই মাখিতে লাগিয়া যান, সঙ্গে সঙ্গে স্তোত্র পাঠও চলে। বেলা 8টা-9টার সময় কড়া প্রসাদের ব্যবস্থা। সত্যপীরের সিন্নি হইতে আরম্ভ করিয়া মা কালীর প্রসাদ পর্যন্ত এ বয়সে অনেক রকম প্রসাদই খাইয়াছি, কিন্তু এই কড়া প্রসাদের তুলনা নাই। এটা আমাদের হালুয়ার পাঞ্জাবি সংস্করণ। অনিত্য সংসারে এই ভগবৎ প্রসাদই যে সারবস্তু, তাহা খাইতে না খাইতেই বুঝিতে পারা যায়, এবং সঙ্গে সঙ্গে ভক্তিরসে মনটা ভিজিয়া উদাস হইয়া আসে। মধ্যাহ্নে তোফা, মোটা মোটা নরম ঘৃতসিক্ত পাঞ্জাবি রুটি ও ডাল, এবং রাত্রিকালেও তদ্বৎ। দেখিতে দেখিতে চেহারাটা বেশ একটু লালাভ হইয়া উঠিল, আর মাঝে মাঝে মনে হইতে লাগিল যে মানিকতলার বাগানে পোড়া খিচুড়ির মধ্যে আর ফিরিয়া গিয়া কাজ নাই। এই সাধুদের মধ্যেই জটা জুটো রাখিয়া বৈরাগ্য সাধনায় লাগিয়া যাই। কিন্তু কপাল যাহার মন্দ, তাহার এত সুখ সহিবে কেন? নেপালে ধুনি সাহেব নামে উদাসী সম্প্রদায়ের এক তীর্থস্থান আছে। সাধুরা সেইখানে তীর্থ দর্শন করিতে যাইতেছিলেন। আমরা স্থির করিলাম তাহাদের সহিত রওনা দিব। কিন্তু আমাদের শ্রীঅঙ্গে তখন এক একটা গেরুয়া আলফেল্লা আটা, এবং উদাসী সম্প্রদায়ের ওই গেরুয়াটা সম্বন্ধে বিষম আপত্তি। গেরুয়া পরা সাধুদের উপর তাহাদের বেশ একটু সাম্প্রদায়িক বিদ্বেষ আছে। তাহারা নিজেদের ছাই মাখা অবধূত মার্গকেই শ্রেষ্ঠ মনে করেন। সেই কথাটা আমাদের জানা ছিল না। তাহা হইলে গেরুয়া না পড়িয়া খানিকটা ছাই মাখিয়াই বসিয়া থাকিতাম। কিন্তু এখন উপায়? একজন প্রবীণ সাধু এই দুরূহ সমস্যার মীমাংসা করিয়া বলিলেন যে আমরা যদি তাহাদের নিকট দীক্ষা লইয়া উদাসীদের সেবক রূপে গণ্য হই, তাহা হইলে গেরুয়ার সঙ্গে একটা রফা করা যাইতে পারে।
আমরা ভক্তি গদগদ কণ্ঠে তাহাই করিতে স্বীকৃত হইলাম। আমাদের দীক্ষা দিবার আয়োজন হইল। একজন সাধু একটা বড় বাটিতে এক বাটি চিনি গুলিয়া লইয়া আসিলেন। যিনি মঠাধ্যক্ষ তিনি ওই চিনি গোলায় আপনার পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ ডুবাইয়া আমাদের তাহা খাইতে দিলেন। আমরা চোঁ চোঁ করিয়া তাহা খাইয়া ফেলিবার পর বৃদ্ধ আমাদের এক ওঙ্কার সতনাম কর্তা পুরুষ প্রভৃতি মন্ত্রপাঠ করাইয়া আমাদের পিঠে এক একটা চড় মারিয়া বলিয়া দিলেন যে আজ হইতে আমরা উদাসী সম্প্রদায়ভুক্ত। দীক্ষা কার্য সুসম্পন্ন হওয়ায় আমাদের গেরুয়ার দোষ খণ্ডিত হইল। আমরাও ভক্তি বিস্ময় ও পুলক ভরে আমাদের নূতন গুরুজির পদধূলি লইয়া কড়া প্রসাদের অনুসন্ধানে বাহির হইয়া পড়িলাম। তীর্থ দর্শনে যাত্রা করিলাম আমরা ৫-৭ জন বাঙালি আর ওই ৩০-৩৫ জন পাঞ্জাবি সাধু। কিন্তু রেলওয়ে স্টেশন হইতে নামিবার পর যখন হাঁটা পথ আরম্ভ হইল তখন বুঝিলাম ব্যাপারটা নিতান্ত সুবিধার নহে। কুশি নদীর ধারে ধারে গভীর জঙ্গল, আর তাহার মাঝ দিয়া ৫-৬ দিন ধরিয়া প্রত্যহ ১৫-১৬ ক্রোশ করিয়া হাঁটিতে হাঁটিতে আমার পায়ে তো গোদ নামিয়া গেল। কিন্তু সাধুদের ক্লান্তি নাই, অবসাদ নাই, কাতরোক্তি নাই। দিনের পর দিন তাহারা রোদ মাথায় করিয়া অবলীলাক্রমে চলিয়াছে। তরাই অতিক্রম করিয়া ক্রমে নেপালে একটা ছোট শহরে আসিয়া পৌঁছিলাম। জায়গাটার নাম হনুমাননগর। অধিবাসী প্রায় সমস্তই হিন্দুস্থানি। অনেকগুলি মারোয়াড়ির দোকানও আছে, কিন্তু রাজ কর্মচারী সমস্তই গুর্খা। শহরের রাস্তাঘাটগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় রাস্তার ধারে ধারে ফুটপাথও আছে। নেপালকে ছেলেবেলা হইতে আমার একটু জঙ্গলি বলিয়া ধারণা ছিল। আজ সে ধারণা অনেকটা কাটিয়া গেল। স্বাধীন হিন্দু রাজার রাজ্যে আসিয়া পৌঁছিয়াছি এ কথা ভাবিয়া মনটা যেন তোলপাড় করিতে লাগিল। ভক্তিভাবে নেপালের মাটিতে মাথা ঠেকাইয়া হাঁ করিয়া খুব খানিকটা স্বাধীন দেশের হাওয়া খাইয়া লইলাম। দেশটা বাস্তবিকই বড় সুন্দর। পাড়া গাঁয়ের পাশ দিয়া যাইবার সময় দেখিলাম যে চালাঘরগুলি আমাদের দেশের চালাঘরের চেয়ে ঢের বেশি সুশ্রী। যেদিকে চাও যেন সৌন্দর্যের ঢেউ খেলিতেছে, কোথাও একটু বিষাদ বা দৈন্যের ছায়া মাত্র নাই। গ্রামবাসীরা সাধুদের বিশেষ ভক্ত। একদিন চলিতে চলিতে জ্বরাক্রান্ত হইয়া একটা গ্রামের ধারে মাঠের উপর পড়িয়াছিলাম। আমার সঙ্গীটি গ্রামের মধ্যে জল আনিতে গিয়া তাহার প্রকাণ্ড লোটা ভরিয়া দুধ লইয়া আসিলেন। তৃষ্ণার্ত সাধুকে কি জল দেওয়া যায়? শুনিলাম নেপালে সাধুদের দৌর্দণ্ড প্রতাপ। ক্ষুধায় কাতর হইলে সাধুরা যে কোনো স্থান হইতে আহার্য উঠাইয়া লইতে পারেন। তাহার জন্য তাহারা রাজোদ্ধারে দণ্ডনীয় হন না। ধনী সাহেবে উপস্থিত হইয়া দেখিলাম চারিদিকে শুধু শালবন আর শালবন। একজন উদাসী সাধু বাবা প্রীতম দাস বহুকাল পূর্বে এইখানে সিদ্ধিলাভ করেন বলিয়া তাহার ধুনি আজ পর্যন্ত এখানে ঝুলিতেছে এবং সেই ধুনি হইতেই এই স্থানের নামকরণ হইয়াছে। অনেক রকম অদ্ভুত অদ্ভুত গল্প শুনিলাম। বাবা প্রীতম দাসের 2 শিষ্য তাহার নিকট হইতে আম খাইতে চাহিলে তিনি সিদ্ধির বলে 2টি শাল গাছে আম ফলাইয়া দিয়াছিলেন, আর সেই অবধি সেই 2টি শাল গাছে নাকি এখনো 2-1টা আম ফলে। গঞ্জিকা সিদ্ধি কি সোজা কথা? 3 দিন সেই সিদ্ধপুরীতে বাস করিয়া আবার নরলোকে ফিরিয়া আসিলাম। বাঁকিপুরে আমাদের 2-4 জন বন্ধু বান্ধব জুটিয়াছিলেন। তাহারা রাজগৃহে আমাদের থাকিবার জন্য মঠ বানাইয়া দিতে চাহিলেন, কিন্তু বাংলাদেশের মাটি আমাদের নাড়ি ধরিয়া টানিতেছিল। আমরা রওনা হইয়া পড়িলাম। ফিরিবার পথে একখানা কাগজে পড়িলাম যে ঢাকার ম্যাজিস্ট্রেট এলেন সাহেবকে কে গুলি করিয়াছে। বুঝিলাম এবার শ্রাদ্ধ অনেক দূর গড়াইবে। বাগানে ফিরিয়া আসিয়া দেখিলাম বাড়িন সেখানে নাই। সে কংগ্রেস উপলক্ষে সুরাত গিয়াছে। সুরাতে সে সেবার একটা লঙ্কা কাণ্ড ঘটিবে তা মেদিনীপুরের কনফারেন্সে গিয়াই বুঝিতে পারিয়াছিলাম। 2-1 দিন পরে বাড়িন ফিরিয়া আসিল। সুরাতে নরম গরম, অতি গরম সব রকম নেতারাই একত্র হইয়াছিলেন। তাহাদের সহিত কথাবার্তা কহিয়া বাড়িন যাহা সার সংগ্রহ করিয়া আনিয়াছে তাহা সে এক কথায় বলিয়া দিল, চোর, বেটারা চোর। সমস্বরে আমরা সকলেই ধ্বনি করিয়া উঠিলাম, কেন কেন কেন?
বারিন বলিল, এতদিন স্যাঙাত্রা পট্টি মেরে আসছিলেন যে তারা সবাই প্রস্তুত, শুধু বাংলাদেশের খাতিরে তারা বসে আছেন। গিয়ে দেখি না সব ঢুঢু, কোথাও কিছু নেই, শুধু কর্তারা চেয়ারে বসে মোড়লি করছেন। দু একটা ছেলে একটু আধটু করবার চেষ্টা করছে, তাও কর্তাদের লুকিয়ে। খুব কষে বেটাদের শুনিয়ে দিয়ে এসেছি। চিরকাল শুনিয়া আসিতেছি বর্গীরা একেবারে খাপ খুলিয়া বসিয়া আছেন, আর আজ এইসব ফক্কিকারের কথা শুনিয়া মনটা বেশ খানিকটা দমিয়া গেল। কিন্তু বারিন বলিল, কুছ পরোয়া নেই, ওরা যদি সঙ্গে এলো তো এলো, আর তা যদি না হয় তো একলা চলো রে। আমরা বাংলাদেশ থেকেই 5 বছরের মধ্যে গেরিলা যুদ্ধ আরম্ভ করে দেব, লেগে যাও সব আজ থেকে ছেলে জোগাড় করতে। সুতরাং চারিদিক হইতেই একটা হৈ হৈ রই রই সাড়া পড়িয়া গেল। ক্রমাগতই নূতন নূতন ছেলে আসিয়া জুটিতে লাগিল। কিন্তু আমাদের পিছে যে পুলিশ লাগিয়াছে এ সন্দেহ করিবারও নানা কারণ ঘটিল। ছেলেদের ভিন্ন ভিন্ন স্থানে রাখিবার চেষ্টাও হইল, কিন্তু অতগুলা বাড়ি ভাড়া করিবার পয়সা কোথায়? ছেলেদের খাইবার পয়সা জোটাই যে মুশকিল। শেষে বৈদ্যনাথের কাছে মাঠের মাঝখানে একটা ছোট বাড়ি ভাড়া করিয়া সেইখানেই বোমার আড্ডা উঠাইয়া লইয়া যাওয়া স্থির হইল। বাগানটা প্রধানত নূতন ছেলেদের পড়াশোনা করিবার আড্ডা হইয়া রহিল। বোমার আড্ডায় উল্লাসকর আড্ডাধারী হইয়া বসিল। আমি ষষ্ঠী বুড়ি হইয়া বাগানে ছেলেদের আগলাইতে লাগিলাম। বারিন চিরদিনই কর্মী পুরুষ, তাহাকে এক জায়গায় স্থির হইয়া বসিবার হুকুম বিধাতা দেন নাই। সে সমস্ত কর্মের কেন্দ্রগুলি তদারক করিয়া ছুটাছুটি করিতে লাগিল। এই সময় একটা দুর্ঘটনায় আমাদের মন বড় খারাপ হইয়া গেল। আমাদের একটি ছেলে অকস্মাৎ মারা পড়ে। যতগুলি আমাদের ছেলে ছিল তাহাদের মধ্যে সেইটি বোধহয় সবচেয়ে বুদ্ধিমান। তাহার প্রকৃতির মধ্যে এমন একটা কি ছিল যে তাহাকে দেখিয়াছে সেই ভালো না বাসিয়া থাকিতে পারে নাই। তাহার মৃত্যু সংবাদ শুনিয়া মাথার মাঝখান হইতে কোমর পর্যন্ত মেরুদণ্ডের ভিতর দিয়া যে কি যেন একটা সরাত করিয়া নামিয়া গেল। একটা অন্ধ রাগ আর ক্ষোভে মনটা ভরিয়া গেল। মনটা শুধু আর্তনাদ করিতে করিতে বলিতে লাগিল, সব চুলোয় যাক, সব চুলোয় যাক। বৈদ্যনাথে তাহাকে দেখিতে গিয়াছিলাম, সেখানে মন টিকিল না। অন্ধকার পথ যে দিন দিন আরো অন্ধকারময় হইয়া উঠিতেছে তাহা বেশ বুঝিলাম। কিন্তু উপায় নাই, চলিতেই হইবে। অনশন, অর্ধাসন, আসন্ন বিপদ ও প্রিয়জনের ভীষণ মৃত্যুর মধ্য দিয়া এ দুর্গম পথ অতিক্রম করিতেই হইবে। এ বিবাহের যে এই মন্ত্র। বাহিরে কাজকর্ম তুমুল বেগে চলিতে লাগিল, কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা শক্তির অভাব অনুভব করিতে লাগিলাম। এই যে অকুল সমুদ্রে পাড়ি দিয়া চলিয়াছি, ইহার শেষ কোথায়? এই যে এতগুলা ছেলেকে ক্রমশ মরণের মুখে ঠেলিয়া লইয়া চলিয়াছি, মরণের ভয়টা কি আমাদের নিজেদের মন হইতে সত্য সত্যই মুছিয়া গিয়াছে? আর তাও যদি হয়, তো দিনের পর দিন অন্ধের মতো ছেলেগুলোকে কোথায় টানিয়া লইয়া যাইব? পথ যে নিজেদের চোখেই ক্রমশ অন্ধকার হইয়া উঠিতেছে। বারিনের মনে এ সময় কি হইত ঠিক জানি না। কোন দুঃসাহসের কার্যে তাহাকে এ পর্যন্ত কখনো ভয়ে পিছাইতে দেখি নাই। তবে সেও যেন মাঝে মাঝে নিজের ভিতর ঢুকিয়া শক্তি সংগ্রহের জন্য ব্যাকুল হইয়া উঠিত বলিয়া মনে হয়। একটা কিছুর উপর নির্ভর করিয়া নিশ্চিন্ত হইতে পারিলে আমাদের কাঁধের বোঝাটা যেন একটু হালকা হইয়া যাইত। এই জন্যই বোধ হয় যে সাধুটির নিকট গুজরাতে সে দীক্ষা লইয়াছিল, তাহাকে এই সময় একবার বাংলাদেশে আসিবার জন্য সে অনুরোধ করিয়া পত্র লেখে। 1908 সালের ফেব্রুয়ারি মাসে সাধুটি মানিকতলার বাগানে আসিয়া উপস্থিত হন। 2-4 দিন আমাদের সমস্ত ব্যাপার দেখিয়া তিনি বলিলেন, তোমরা যে পন্থা ধরিয়াছ তাহা ঠিক নহে। অশুদ্ধ মন লইয়া এ কাজে লাগিলে খানিকটা অনর্থক খুনোখুনির সম্ভাবনা। এই অবস্থায় যাহারা দেশের নেতৃত্ব করিতে চায় তাহাদের অন্ধের মতো কাজ করা চলিবে না। ভবিষ্যতের পর্দা যাহাদের চোখের কাছ হইতে কতকটা সরিয়া গিয়াছে, ভগবানের নিকট হইতে যাহারা প্রত্যাদেশ পাইয়াছেন, তাহারাই এ কাজের যথার্থ অধিকারী। তোমাদের মধ্যে জন কয়েককে এই প্রত্যাদেশ পাইবার জন্য সাধনা করিতে হইবে।
সাধনার ফরমাইশ শুনিয়া ছেলেরা মুখ চাওয়াচাই করিতে লাগিল। প্রত্যাদেশ না অর্থডিম্ব? ইংরেজদের সহিত যুদ্ধ করিব, তাহার মধ্যে আবার ভগবানকে লইয়া এত টানাটানি কেন? সাধু বলিলেন, সকলের জন্যে এ সাধনা নয়, শুধু নেতাদের জন্য। যাহারা দেশের লোককে পথ দেখাইবে, তাহাদের নিজেদের পথটা জানা চাই। দেশ স্বাধীন করিতে হইলেই যে খুব খানিকটা রক্তারক্তি দরকার, এই কথাটা সত্য নাও হইতে পারে। বিনা রক্তপাতে যে দেশোদ্ধার হইবে, এ কথাটা আমাদের নিতান্ত আরব্য উপন্যাসের মতো মনে হইল। আমরা একটু বিজ্ঞতার হাসি হাসিয়া জিজ্ঞাসা করিলাম, তাও কি সম্ভব? সাধু বলিলেন, দেখো বাবা, যে কথা আমি বলিতেছি তাহা জানি বলিয়াই বলিতেছি। তোমরা যে উদ্দেশ্যে কাজ করিতেছ তাহা সিদ্ধ হইবে, কিন্তু যে উপায়ে হইবে ভাবিতেছ সে উপায়ে নয়। আমার 20 বৎসরের সাধনার ফলে আমি ইহাই জানিয়াছি। চারিদিকের অবস্থা একসময় এমনি হইয়া দাঁড়াইবে যে সমস্ত রাজ্যভার তোমাদের হাতে আপনি আসিয়া পড়িবে। তোমাদের শুধু শাসন ব্যবস্থা প্রণালী গড়িয়া লইতে হইবে মাত্র। আমার সঙ্গে তোমরা জনকতক এসো, সাধনার প্রত্যক্ষ ফল যদি কিছু না পাও, ফিরিয়া আসিও। সেদিন সাধু চলিয়া যাইবার পর আমাদের মধ্যে ভীষণ তর্কাতর্কি বাঁধিয়া গেল। বারিন ঘাড় বাঁকাইয়া বলিল, কিছুতেই নয়, কাজ আমি ছাড়ব না। বিনা রক্তপাতে ভারত উদ্ধার, এটা ওর খেয়াল। সাধুর আর সব কথা মানি, শুধু ওইটে ছাড়া। আমার মনটা কিন্তু সাধুর কথায় বেশ একটু ভিজিয়া ছিল। দেখাই যাক না, রাস্তাটা যদি কোনো রকমে একটু পরিষ্কার হয়। নিজের সঙ্গে বেশ একটা বোঝাপড়া না হইলে কোনো কাজেই যে মন যায় না। আমি আর 2-1টি ছেলেকে লইয়া সাধুর সঙ্গে যাইব বলিয়া স্থির করিলাম। সাধু আর একদিন বারিনকে বুঝাইতে আসিলেন, কিন্তু পরের উপদেশ লইবার অভ্যাস বারিনের একেবারেই নাই। কোনো রকমে বারিনকে বাগাইতে না পারিয়া শেষে সাধু বলিলেন, দেখো, এ রাস্তা যদি না ছাড়ো তো তোমাদের অল্প দিনের মধ্যে ভীষণ বিপদ অনিবার্য। বারিন 2 হাত নাড়িয়া বলিল, না হয় ধরে ঝুলিয়ে দেবে, এই বই তো নয়, তার জন্য তো প্রস্তুত হয়েই আছি। সাধু ঘাড় নাড়িয়া বলিলেন, যা ঘটবে তা মৃত্যুর চেয়েও ভীষণ। সেদিনের সভা ওইখানেই ভঙ্গ হইল। সাধু ফিরিয়া যাইবার দিন স্থির করিলেন, কিন্তু সেদিন যতই নিকটবর্তী হইয়া আসিল, আমার পাও যেন ততই বাগান ছাড়িয়া উঠিতে চাহিল না। স্ত্রী পুত্র ঘর বাড়ি ছাড়িয়া আসিয়াছি, সেটা তত কঠিন বলিয়া মনে হয় নাই। কিন্তু যাহারা আমাদের দেখিয়া মা বাপের স্নেহ, ভবিষ্যতের আশা, এমনকি প্রাণের মমতায় পর্যন্ত জলাঞ্জলি দিয়াছে, তাহাদের ছাড়িয়া আজ কোথায় পলাইব? অনেক আশা, আকাঙ্ক্ষা, প্রীতি, উৎসাহ এই বাগানের সঙ্গে জড়িত হইয়া গিয়াছে। আজ সেই গড়া জিনিস ছাড়িয়া কোন অজানা দেশে আপনার লক্ষ্য খুঁজিতে বাহির হইব? নির্দিষ্ট দিনে সাধুর সহিত আর আমাদের যাওয়া হইল না। মার্চ মাসের মাঝামাঝি তিনি একাই ক্ষুণ্ণ মনে ফিরিয়া গেলেন।